কলেজের ইউনিয়ন রুম না ফুর্তি ঘর বোঝার উপায় নেই। আপনাদের মনে আছে সুরেন্দ্রনাথ কলেজে আমরা কি দেখেছিলাম, আর এই একই ছবি আমরা দেখতে পাচ্ছি এবার নিউ ব্যারাকপুরে এপিসি কলেজে। ছবিটা দেখাই আপনাদের ভালো করে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলেজের এই ইউনিয়ন রুম যেন ফুর্তির ঘর। নিউ ব্যারাকপুরে এপিসি কলেজে কন্ডম, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম, আর সেখানেই কন্ডম রয়েছে। নিউ ব্যারাকপুরের সাজিরহাট এপিসি কলেজ, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম, সেখানে কন্ডম উদ্ধার মদের বোতল। আসলে ছবি দেখতে দেখতে সরাসরি চলে যায় সুবীর দে, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা করার জায়গা, কিন্তু সেই জায়গায় ফুর্তির বহর ঠিক কত বড় ছিল যে মদের বোতল থেকে কন্ডম কিছুই বাদ নেই। দেখো, নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, তার যে ইউনিয়ন রুম, তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা পরিচালিত হতো ইউনিয়ন, এবং সেই জায়গা থেকে তোমাকে বলে রাখি, ইউনিয়ন রুমের ভেতরে যেমন পাওয়া গিয়েছে নেশার দ্রব্য, তেমন পাওয়া গেছে কন্ডোমের প্যাকেট, পাশাপাশি তোমাকে বলে রাখি নিষিদ্ধ মাদক, কোকেন, এগুলো পর্যন্ত পাওয়া গিয়েছে। যারা ছাত্র রয়েছেন তারা রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নেবো। বলছি যে কি কি পাওয়া গিয়েছিল ইউনিয়ন রুম থেকে? মানিব্যাগ থেকে সাদা সাদা পাউডার জন্য কিছু পাওয়া গিয়েছে, আমাদের আইডিয়া ওগুলো কোকেন হবে, ঠিক আছে। এছাড়া বড় বড় লাঠি পাওয়া গিয়েছে, ঠিক আছে, আগ্নেয় অস্ত্র পাওয়া গিয়েছে, কন্ডম পাওয়া গেছে ইউজ করা, ঠিক আছে। এগুলো আমরা দেখতে পেয়েছি ইউনিয়ন রুমে খুলে। তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা তো এই টোটালটা পরিচালনা হতো ইউনিয়ন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম ভাবে পাওয়া গেল, কি মনে করছে? এগুলো মনে করার একটাই ব্যাপার, ঠিক আছে, এটা কলেজের দুষ্কৃতভাবে ছাত্রদের মনোমালিন্য করে কাজ হাসিল করা। বলছি যে কি কি পাওয়া গিয়েছিল কলেজের মধ্যে? প্রথমত একটুখানি বলি, কলেজটা যখন খোলা হয়েছে সরকারের নির্দেশে, তো আমাদের কোনো কার্যকর্তাকে জানানো হয়নি, চুরি করে ওটাকে খোলা হয়েছে। তো আমরা কোনো প্রকারভাবে জানতে পেরেছি, কারণ 9 জুলাই এবিভিপির প্রতিষ্ঠাতা দিবস। তো কলেজ থেকে যেটা সংগ্রহ হয়েছে, প্রথমত হয়েছে যে একটা ল্যাপটপ ছিল, ল্যাপটপটা নেই। এটা 4 জুলাইয়ের ঘটনা। দেখা যাচ্ছে 1টা বছর ধরে আমাদের ইউনিয়ন রুম বন্ধ আছে, তো সুতরাং একটা পায়ের ছাপ গেলে দেখা যায়, বোঝা যায়। তারপরে পাওয়া গেছে ইউজ করা কন্ডম ডাস্টবিনে। তারপরে ইউনিয়ন রুমে পাওয়া গেছে, সেটা আছে বাইরে থেকে আমরা ভিডিও রেকর্ডিং করছি, ভিতর থেকে না। একটা গেট খুলেছে, আরেকটা গেট আছে। তো খোলার পরে পাওয়া গেছে ওখানে আপনার কন্ডমের প্যাকেট একটা জায়গায় লুকানো, একটা মানিব্যাগ পাওয়া গেছে, দুটো মানুষের পায়জামা পাওয়া গেছে, ঠিক আছে, লাঠি পাওয়া গেছে, এইসা বড় লাঠি, সরিষার তেল পাওয়া গেছে। তো এইগুলো পাওয়া গেছে। তো নতুন বর্ষের যারা ছাত্রছাত্রী আছে তারা বলছে, দাদা এটা আমরা কি দেখলাম? আমাদের একটা স্বপ্ন ছিল এই কলেজ নিয়ে, আমাদের ন্যাকের নাম্বার 1 আছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। তো আজকে আমাদের মানে একটা লজ্জার ব্যাপার যে যেখানে ইউনিয়নের দাদাদের থেকে আমরা হেল্প পাবো, ভালো কিছু শিখবো, সেখানে এটা পেয়েছি। মানে এটা কি দাদা, কি সংগঠন চলেছে আগামী দিনে কলেজে? তাহলে কিভাবে ন্যাকেট চলেছে আর মানুষকে কিভাবে বিভ্রান্ত করেছে? আজকে পশ্চিম বাংলার মানুষ জানুক যে এই আচার্য এপিসি কলেজে কিভাবে দুর্নীতি করেছে এই টিএমসির মনোজ সরকার, মনোজ দে, এরা কিভাবে দুর্নীতি করেছে। এরা আছে কাউন্সিলর, এরা টিএমসিবির কাউন্সিলর মনোজ সরকার আর সুমন দে, এদের দুজনের নেতৃত্বে এই কলেজে পুরো ন্যাকেট চলেছে বিগত 15 বছর ধরে। ইউনিয়ন রুমে এরকম ভাবে নেশার জিনিস পাওয়া যাচ্ছে, নিষিদ্ধ মাদক কোকেন পাওয়া যাচ্ছে, তোমরা কি এগুলো জানতে আগে? এগুলো আমরা এখন যেহেতু 1 বছর পরে ইউনিয়ন রুম খোলা হয়েছে, আসলে আমরা যখন ভর্তি হয়েছি যে বর্ষের ছাত্র, তখন আমাদের ইউনিয়ন রুমে ঢোকা হতো না। তার মেন উদ্দেশ্য, আমরা কখনো টিএমসিপি দলে আমরা যোগদান করিনি, সেই জন্য আমাদের কখনো এই ইউনিয়ন রুমে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি, এবং সেই সময় আমাদের ক্লাসও করতে দেওয়া হতো না। এরকম বলা হতো যে আপনাদের মানে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে, দলের নাম না লেখালে তোমাদের কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হবে। তো সেই সময় দাঁড়িয়ে তারা কি করতো না করতো সেটা জানার কথা আমাদের নয়। নিষিদ্ধ মাদক বা এই সমস্ত নেশা জিনিসের কি মানে একটা কি র‍্যাকেট চলতো? অবশ্যই চলতো, এবং আমার যতদূর আইডিয়া আছে, যতদূর আমি জানি, কলেজের ক্যাম্পাসে মানে আমাদের কলেজের পেছনে এখানে এরকম জিনিসপত্র বিক্রিও হতো। মানে গাঁজা জিনিস, যে এটা যেখানে এগুলো চলে গাঁজা। তারপরে এখানে যারা জিএস ছিল, সুমন যে জিএস ছিল, সে এইগুলোর পিছনে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা দেখেছি। এবং এইসব দেখার পরে আমরা যখন এখানে জয়েন করিনি,
তখন আমাদের বলা হয়েছিল যে তোমরা ঢুকতে পারবে না। আমরা একবার ইউনিয়ন রুম, হ্যাঁ আমি নিজে হুমকির শিকার হয়েছি। আমাকে 5 জনে দাঁড়িয়ে এখানে থ্রেট করেছিল এবং তারপরে আমি কলেজ কর্তৃপক্ষ কারোর কাছ থেকে আমি টিএমসিপির ছেলেমেয়েরা যারা নতুন বর্ষের ছাত্র এসে দাঁড়িয়ে মানে এখানে ওপেন আমাকে জানিয়ে দিয়ে গেছিল। ওকে সুবীর, এর আগেই একই ছবি আমরা দেখেছিলাম সুরেন্দ্রনাথ কলেজে। সেখানে উদ্ধার হয় মদের বোতল, সেখান থেকে উদ্ধার হয় কন্ডমের প্যাকেট। এই ছবিগুলোই প্রমাণ করে, ছবিগুলোই দেখায় যে তৃণমূল আমলে ঠিক কি কি চলেছিল কলেজগুলোতে। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম যেন ভর্তি ঘর। আর এবার সেবাশ্রয়ে নজর রাখি। তৃণমূল জামানার আরো একটা বড় ভুল, আর সেই ভুলের খেসারত দিতে হলো মালতী দেবীকে, মহেশতলার মালতী বিশ্বাসকে। তার কারণ সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় তার পাটাই বাদ চলে গেল। অবাক হচ্ছেন? আসলে সেবাশ্রয় নিয়ে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির অভিযোগ। সেই সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ মালতীকে ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মালতী বিশ্বাস ও পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয়। সরাসরি চলে যাই, প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, গতকালও তুমি মালতী দেবীর সঙ্গে কথা বলছিলে। দেখো, সেবাশ্রয় তৃণমূল জামানার একটা ক্যাম্প, সেই সেবাশ্রয়ে কিভাবে ভুল ট্রিটমেন্টের শিকার তিনি হলেন, আর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে কি আশ্বাস দেওয়া হলো মালতী দেবীকে? তো গতকালই আমাদের দর্শকদের সামনে দর্শকরা শুনেছেন মালতী বিশ্বাস বা তিনি কিভাবে সেবাশ্রয়ে ভুল চিকিৎসার তিনি শিকার হয়েছেন। তার পা কেটে বাদ দিতে হয়েছে। গতকাল তিনি রবীন্দ্রনগর থানাতে তার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে। এবং আজ সকালে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি মালতী দেবীকে ফোন করেন, তার সাথে তিনি কথা বলেন, পুরো বিষয়টি তিনি শোনেন এবং একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং পরবর্তী যে চিকিৎসা তারা ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে সেই রকম তারা আশ্বস্ত করেছেন এবং সমস্ত চিকিৎসার নথিপত্র নিয়ে আগামী সোমবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে মালতী দেবীর পরিবারের সদস্যদের। এবং তারা যথেষ্ট আশ্বস্ত এবং তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পুরো বিষয় নিয়ে এবং তারা স্বাস্থ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন কিভাবে গত বছর অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে মালতী দেবী তিনি তার কয়েক মাস আগে থেকে পায়ের ব্যথায়, হাঁটুর ব্যথায় তিনি ভুগছিলেন, হাঁটুর যন্ত্রণা তিনি কাতরছিলেন। সেই অবস্থায় এলাকার 7 নম্বর এবং মহেশতলা পুরসভার 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারা জোর করে সেবাশ্রয়ে নিয়ে গেছিলেন তার চিকিৎসার জন্য। সেবাশ্রয়ে ভুল ট্রিটমেন্ট হয়, তার ভুল ওষুধ তাকে দেওয়া হয় এবং ভুল ওষুধ খাওয়ার পরে তার পায়ের যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হয় এবং এই অবস্থায় যখন তাকে রেফার করে দেওয়া হয়েছিল সরকারি হাসপাতালে, সেখানে কিন্তু তার পা কেটে বাদ দিতে হয় এবং এই মুহূর্তে তিনি শয্যাশায়ী। সেই জায়গা থেকেই স্বাস্থ্যমন্ত্রী তাকে ফোন করেছেন, কথা বলেছেন এবং তার পরিবারকে আশ্বস্ত করেছেন এবং তার পরিবারের সঙ্গে তাই দেখা করতেও চেয়েছেন। বেশ, মালতী বিশ্বাস তার ভুল চিকিৎসায় পা বাদ চলে যায়। শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তাকে সাহায্যের আশ্বাস দেন এবং সমস্ত ট্রিটমেন্টের ডকুমেন্ট নিয়ে স্বাস্থ্য ভবনে দেখা করতে বলেন মন্ত্রী। মামলা হচ্ছে আমার স্ত্রীর দুটো হাঁটুতে একটু প্রবলেম দেখা দিয়েছিল, তখন এখানে সেবাশ্রয় করা হয়। নিয়ে যাওয়ার পরে ওরা কোন থেকে রেফার করে, যেটা হচ্ছে নবরত্নেতে মূল ক্যাম্পটা হয়। নবরত্ন থেকে পাঠানো হয় বাঙ্গুরেতে। বাঙ্গুর বলছে যে আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই, তখন চিত্তরঞ্জন ন্যাশনাল এতে পাঠানো হয়। ভুল চিকিৎসা, ভুল মানে অপারেশনটা করার সময় যে কেটে গেছিল রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। একবার নয়, একাধিকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রকম
যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। সেই ওষুধ ওনারা অ্যাক্সিডেন্ট ওনারা যে ট্রিটমেন্ট করেছে তারপর তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানে যে মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল, ঠাই থেকে সম্পূর্ণ পরিমাণে পা কেটে বাদ গেছে। সেবাশ্রয় প্রথম আলোকসংঘ ক্লাবেতে সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়, সেখান থেকে মডেল ক্যাম্পে যায়, তারাও ভুল ট্রিটমেন্ট করে। যেসব ডক্টররা এসেছিলেন তাদের ডাক্তারদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, কিন্তু সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। তার ফলে মায়ের ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায় এবং অপারেশন থিয়েটারেই দুর্ঘটনা ঘটে। এবার আপনাদের যে খবর দেব, তৃণমূলের 1000 কোটি ফ্রিজ, তৃণমূলের আরো 12 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো বিধাননগর কমিশনারেট। আগেই 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আর এবার আরো 12 তৃণমূলের আরো অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 1000 কোটি টাকা ফ্রিজ করা হলো। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা জানা যাচ্ছে, বিধাননগর সাইবার থানা বা সাইবার পিএসের তরফে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে যে তারা তদন্ত করছে, সেক্ষেত্রে তদন্তের স্বার্থে আরো 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং সেখানে 1000 কোটি টাকা সেখানে রয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এখানে যেহেতু বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত দুটো ব্যাংকই এখানে রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ইতিমধ্যে চিঠি সার্ভ করা হয়েছে পুলিশের তরফে এবং সে সমস্ত লেনদেন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। তোমরা জানিয়ে রাখবে, আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নতুন তৃণমূল তরফে এই অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন এবং এই মর্মে বিধাননগর কমিশনারেটের কাছে তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ করেছিলেন এবং তারই ভিত্তিতে কিন্তু মামলা হয়েছিল এবং তার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 3টি অ্যাকাউন্ট আগেও ফ্রিজ করা হয়েছে, 440 কোটি টাকা সেখানে ছিল, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছিল তদন্তকারীদের তরফে। এবং একই সঙ্গে সেই এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর করে অন্যদিকে ইডি তদন্ত শুরু করেছে এবং গত 2 দিন আগে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত ফান্ডিং রিলেটেড সম্পর্কিত মামলাতে যে ইসিআইআর করা ইডি তরফে, সেই মামলাতে তারা 5টি জায়গাতে অভিযান চালায় এবং সেখানেও দেখা গিয়েছে যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে একটি এভিয়েশন কোম্পানির অ্যাকাউন্টে বিমান এবং চপার কেনার ক্ষেত্রে 160 কোটি টাকা লেনদেন হয়েছিল, সেখানে 112 কোটি টাকা ইনভেস্ট হয়েছিল হচ্ছে চপার এবং বিমান কেনার ক্ষেত্রে। অবশেষে এই তদন্তের স্বার্থে বা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো কালীঘাট তৃণমূলের। ওকে, ফের হাইকোর্টে মমতা তৃণমূলের মামলা। তৃণমূলের সব অ্যাকাউন্ট ফ্রিজ ইডির, পিএমএলএ তে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ইডির অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, 24 ঘন্টা হয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে গতকাল নাকের বদলে নতুন পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের দৈনন্দিন যে খরচ দলের, সেই খরচ তারা স্পেশাল অফিসারের মাধ্যমে করতে পারবে, এমনটা হাইকোর্টের বিচারপতি ভট্টাচার্য জানিয়েছিলেন। কিন্তু রাত না পেরোতেই ফের খারাপ তৃণমূল কংগ্রেসের, কারণ এখন তৃণমূল কংগ্রেসের যতগুলি অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে, ডেবিট ফ্রিজ করেছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং বুধবার দিন ইডির তরফে যে প্রেস বিবৃতি জারি হয়েছে তাতে এই তথ্য তৃণমূল কংগ্রেস পেয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে জরুরি ভিত্তিতে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি রাও জানান যে ইতিমধ্যে তো অন্য একটি বেঞ্চ যেহেতু নির্দেশ জারি করেছে, তাহলে এই বেঞ্চে মামলা করার প্রয়োজনীয়তা কি। যদিও তৃণমূল কংগ্রেসের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে সেটা রাজ্য পুলিশ যে মামলা করেছিল সেই মামলার প্রেক্ষিতে 3টি অ্যাকাউন্টের ব্যাপারে, কিন্তু এক্ষেত্রে সমস্ত অ্যাকাউন্ট পিএমএল এর আইনে ইডি ফ্রিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই একটি সমস্যার মধ্যে তৃণমূল কংগ্রেস জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার এবং শুনানি করার অনুমতি দিক কলকাতা হাইকোর্ট। মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণারাও। সব পক্ষকে নোটিশ ধরিয়ে মামলাটি সোমবার দিন শুনানির জন্য আসবে, এমনটা তৃণমূল কংগ্রেস আইনজীবীদের আশ্বস্ত করা হয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে ব্যাংক, বেসরকারি ব্যাংকে তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্ট ইতিমধ্যে স্পেশাল অফিসারের মাধ্যমে নজরদারিতে চলবে বা খোলা থাকবে দৈনন্দিন কাজের তাদের যে খরচ খরচা দেখার জন্য। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকেও আবার ইডি নোটিশ ধরিয়েছে। কাজেই ব্যাংকের তরফ থেকেও আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু এক্ষেত্রে বিচারপতি ভট্টাচার্য কোন রকম আদেশ বা পর্যবেক্ষণ বা মন্তব্য করেননি, কারণ নির্ধারিত সময় মামলা শুনানি হবে এমনটাই জানানো হয়েছে ব্যাংক আইনজীবীকে। ওকে,
রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট বানাতে চায় জাপানের এই সংস্থা। ইতিমধ্যে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে মিৎসুবিশি কর্তারা বৈঠক করেছেন। চলতি মাসেই দেখা হতে পারে জমি। সেমিকন্ডাক্টর, আধুনিক ইলেকট্রনিক্স, এআই, ডেটা সেন্টারের প্রাণ ভোমরা। ট্রানজিস্টার, ইন্টিগ্রেটেড সার্কিট, প্রসেসর, সোলার প্যানেল, ল্যাপটপ, মোবাইল, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে সিগন্যাল নিয়ন্ত্রণে প্রয়োজন সেমিকন্ডাক্টর। বিশ্ব অর্থনীতিতে যার গুরুত্ব অপরিসীম, সেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এবার নাম জুড়ছে পশ্চিমবঙ্গের। আজকে মিৎসুবিশির সঙ্গে একটা মিটিং ছিল। মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম, অর্থমন্ত্রী ছিলেন। এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। এই সেমি কন্ডাক্টরে তারা প্ল্যান্ট বসাতে খুবই আগ্রহী। মিৎসুবিশি বিশ্ব অর্থনীতিতে বড় নাম। আগামী দিনে ইভির দুনিয়ায় বড় শক্তি হিসেবে উঠে আসতে চাইছে ভারত। ইভির প্রাণভোমরা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজন অতি বিশুদ্ধ রাসায়নিক। এই ফিল্ডে অন্যতম সেরা মিৎসুবিশি। ভারতের সেমিকন্ডাক্টর তৈরির প্রোডাকশন ইউনিট খুলতে চায় মিৎসুবিশি। আর এই মেগা প্রজেক্টের অন্যতম দাবিদার হিসেবে এবার উঠে এলো পশ্চিমবঙ্গের নাম। অর্থনীতিবিদদের অনেকে মনে করেন সেমিকন্ডাক্টর প্রোডাকশন ইউনিট তৈরি হলে রাজ্যের অর্থনৈতিক চালচিত্রই যাবে বদলে, যেমন বদলে গিয়েছে অসমে, ওড়িশায়। অসমে তো একরকম সেমিকন্ডাক্টর বিপ্লবই ঘটে গিয়েছে। অসমের মরিগাঁও জেলার জাগিরোডে ২৭,০০০ কোটি টাকা বিনিয়োগে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্টিং প্ল্যান্ট তৈরি করেছে টাটা ইলেকট্রনিক্স। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দাবি, এবছরের শেষের দিকেই পুরো দমে উৎপাদন শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে জাগিরোডের এই প্ল্যান্ট থেকে দিনে 4,80,00,000 চিপ তৈরি হবে। প্রত্যক্ষ পরোক্ষভাবে 25,000-এর বেশি কর্মসংস্থান। গুয়াহাটি থেকে মাত্র 57 কিলোমিটার দূরে এখানে একসময় ছিল নগাঁও পেপার মিল। এখন সেখানে টাটা ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর হাব। কিছুদিন আগে এই প্ল্যান্ট ঘুরে দেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পের হাত ধরে স্বপ্ন দেখছে অসম, স্বপ্ন দেখছে যুব সমাজ। বিশেষজ্ঞদের মতে প্রশিক্ষণহীন শ্রমিকদের চাহিদা বিপুল পরিমাণে বাড়বে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের উচ্চশিক্ষিত, উচ্চ মেধার দক্ষ যুবকদেরও চাকরির জন্য আর অন্য কোথাও যেতে হবে না। ভুবনেশ্বরের ইনফো ভ্যালিতে দেশের প্রথম ইন্টিগ্রেটেড সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও 3D গ্লাস সাবস্ট্রেট প্যাকেজিং ইউনিট গড়ে তোলা হচ্ছে। ২,০০০ কোটি টাকার এই প্রকল্পে এআই এবং উন্নত প্রযুক্তির চিপ তৈরি হবে। প্রশিক্ষিত এবং প্রশিক্ষণে মিলিয়ে বিপুল কর্মসংস্থান। প্রত্যক্ষ পরোক্ষভাবে ৬,০০০ কর্মসংস্থানের সুযোগ। সেমিকন্ডাক্টর হাবের হাত ধরে অর্থনীতিতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে ওড়িশা। বিশ্বের প্রথম সারির সংস্থা জাপানের মিৎসুবিশি সেমিকন্ডাক্টর হাব খুলতে বেছে নিচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে মিৎসুবিশির সঙ্গে একটা মিটিং ছিল। মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম, অর্থমন্ত্রী ছিলেন। এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। এই সেমি কন্ডাক্টরে তারা প্ল্যান্ট বসাতে খুবই আগ্রহী। কিন্তু মিৎসুবিশির মতো নামী সংস্থা বাংলাকেই কেন বেছে নিচ্ছে? অর্থনীতিবিদদের মতে পালা বদলের পর রাজ্যের শিল্প বান্ধব পরিস্থিতি, সরকারের নতুন শিল্পনীতি, জমি নীতি, উন্নত পরিকাঠামো তৈরির উদ্যোগ। জাপানের এনটিটি ডেটা ইতিমধ্যেই রাজ্যে ৩,৮০০ কোটি টাকার সাবমেরিন কেবল প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এবার জাপানের এই মিৎসুবিশি বানাতে চায় সেমিকন্ডাক্টর হাব। নতুন সরকারের শিল্প বান্ধব ভাবমূর্তি ভরসা দিচ্ছে বিনিয়োগকারীদের। অসম, ওড়িশার মতোই সেমিকন্ডাক্টর বিপ্লবের স্বপ্ন বাংলাতেও। নিউজ 18 বাংলা। এবার বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার দিকে নজর রাখে। দুর্নীতির পাহাড় সেখানে। পুরসভার ব্যাপক আর্থিক বেনিয়মের অভিযোগ। প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ মহকুমা শাসকের। টোল আদায়, মা ক্যান্টিনে দুর্নীতি থেকে অবৈধ নির্মাণের অভিযোগ। কথা বলবো, দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত,
একদমই, দেখো বিষ্ণুপুর পৌরসভার পাহাড় প্রণয়ন যে দুর্নীতির অভিযোগ নিয়ে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর থেকেই কিন্তু ওই প্রাক্তন পুরপ্রধান এলাকায় নেই। তোমাকে জানাবো, বিষ্ণুপুর পৌরসভার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চ্যাটার্জি। তিনি সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আকারে জানান। এরপরেই সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি 3 জনের কমিটি গঠন করে দেওয়া হয়। তারপরেই পৌরসভায় তদন্ত করে দেখেন এই কীর্তি, অর্থাৎ তাদের চক্ষু চরক গাছ। বিভিন্ন দুর্নীতি রয়েছে, অবৈধ যে ফ্ল্যাট রয়েছে, বিভিন্ন বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে, সেখানে বেনিয়ম রয়েছে, টোল আদায়ে বেনিয়ম রয়েছে, বিষ্ণুপুর ঢুকতে গেলে যে প্রবেশ কর দিতে হয় সেখানে টাকা তছরূপ করা হয়েছে। যারা কর দিতেন তাদের চেয়ারম্যানের কাছের লোককে মকুব করে দেওয়া হয়েছে। এইরকম বিভিন্ন রয়েছে, এমনকি 60 বছরের ঊর্ধ্বে যারা আধিকারিক রয়েছে তাদেরকেও টাকা দিয়ে সেখানে রাখা হতো, নতুন নিয়োগ করা হতো না। বর্তমানে স্থায়ী পৌরসভায় রয়েছে 8 জন। প্রতিটা জায়গায় দুর্নীতি। বিষ্ণুপুরের পৌরসভা দীর্ঘদিন ধরে দুর্নীতির আখড়ায়, তো আমরা বলেই এসেছি। সরকার পরিবর্তন হওয়ার পরে সেখানে আপনার এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে বিভিন্ন দুর্নীতি সামনে মানুষের সামনে বেরিয়েছে। সেখানে পৌরসভার চেয়ারম্যান তিনি এখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তাছাড়া তার গতি নেই, কারণ তিনি আইনের সামনে আসতে পারছেন। তো আগামী দিনে শুধু এটা নয়, আরো বিভিন্ন দুর্নীতি যেগুলো বেরিয়ে আসবে, কারণ কোটি কোটি টাকা তছরূপ পাওয়া গেছে।